দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে একটি নতুন পর্ব শুরু করছি। আমরা পরপর কয়েকটি পর্ব চালু করেছি। আমাদের এই পর্যন্ত বেশ কয়েকটি পর্ব হয়ে গিয়েছে। আজ আমরা 25শে জানুয়ারি যে তারিখটি রয়েছে সেই তারিখের ওখান থেকে আজ আমরা শুরু করব। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে প্রফেসর শঙ্কুর বেশ কয়েকটি এপিসোড আমরা তৈরি করব। এই যে এই বইটা দেখতে পাচ্ছ, এই বইটি থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত করে আমরা ভিডিও তৈরি করছি। আমরা প্রথমে শুরু করছি বোমযাত্রীর ডায়েরি। সেই বোমযাত্রীর ডায়েরি যে অংশটি রয়েছে সেখান থেকেও আমরা মোটামুটি 6-7টি পার্ট করে আমরা ভিডিও তৈরি করব। আমরা কাল প্রফেসর শঙ্কুর যে 25শে জানুয়ারির আগে পর্যন্ত তৈরি করেছিলাম, আজ আমরা 25শে জানুয়ারি থেকে তৈরি করব। চলো তাহলে শুরু করছি। 25শে জানুয়ারি, বিদুশেখরকে বাংলা শেখাচ্ছি। বিদুশেখরকে আমাদের প্রফেসর শঙ্কু বাংলা পড়ানো শেখাচ্ছিলেন। বেশ সময় লাগবে বলে মনে হচ্ছে, তবে চেষ্টা আছে। প্রহ্লাদ যে ওর উচ্চারণের ছিরি দেখে হাসে সেটা মোটেও ও পছন্দ করে না। অর্থাৎ একটি রোবট যে উচ্চারণ করতে গিয়ে একটু ভুলভ্রান্তি হবেই, এটা স্বাভাবিক। সেই ভুলভ্রান্তি দেখে প্রহ্লাদ হাসছিল এবং সেই হাসাটি মোটেই বিদুশেখর পছন্দ করেনি। দু একবার দেখেছি ও মুখ দিয়ে গ গ আওয়াজ করছে আর পা দুটো ঠং ঠং করে মাটিতে ঠুকছে। ওর লোহার হাতের একটা বাড়ি খেলে যে কি দশা হবে প্রহ্লাদ সেটা বোঝে না। বিদুশেখরকে রাগানো, সেটা প্রহ্লাদ কি ভয়ঙ্কর একটা রূপ হবে সেটা বুঝতে পারেনি। আজ বিদুশেখরকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলাম কেমন লাগছে। ও প্রশ্ন শুনে 2-3 সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ দুলতে আরম্ভ করলো। কিছুক্ষণ সামনে পিছনে দুলে তারপর হাত দুটোকে পরস্পর কাছে টেনে এনে ঠং ঠং করার মতো তালি বাজালো। অর্থাৎ আমরা খুশি হয়ে যে তালি বাজাই সেই রূপ বিদুশেখর ঠং ঠং করে তালি বাজালো। দু পায়ে খানিকটা সোজা হয়ে উঠে ঘাড়টাকে চিৎ করে বলল, গাগো। অর্থাৎ সে ভালো বলতে চাইছিল। গাগো মানে সে তো এখনো ঠিকঠাক উচ্চারণ করতে শেখেনি। ও যে আসলে বলতে চাচ্ছিল ভালো, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আজ মঙ্গল গ্রহটাকে একটা বাদামি লেবুর মতো দেখাচ্ছে। আমাদের বাদামি লেবু যেরকম সাইজের হয়ে থাকে সেই রকম মঙ্গল গ্রহটার কাছাকাছি প্রফেসর শঙ্কুরা এসে পড়েছিলেন, তাই তাকে বাদামি লেবুর মতো দেখাচ্ছিল। আমার হিসেব অনুযায়ী আর 1 মাস পরে আমরা ওখানে পৌঁছবো, অর্থাৎ সেখানে যেতে আরো 1 মাস লাগবে। এই মাস নির্বিঘ্নে কেটেছে। প্রহ্লাদ রামায়ণ শেষ করে মহাভারত ধরেছে। অর্থাৎ এই যে কয়েকটি মাস আমরা রকেটে করে ভ্রমণ করলাম, এই কয়েক মাস আমাদের নির্বিঘ্নে কেটেছে, কোনো রকম ঝামেলা আমাদের হয়নি। এবং প্রহ্লাদও তার রামায়ণ পড়া শেষ করে এখন মহাভারত পড়া শুরু করেছে। আজ সকালে দূরবীন দিয়ে গ্রহটাকে দেখছি, এমন সময় খেয়াল হলো বিদুশেখর কি জানি বিড়বিড় করছে। প্রথমে মন দেইনি, তারপর লক্ষ্য করলাম যে বেশ লম্বা একটা কথা বলার চেষ্টা করছে। প্রতিবার একই কথা, অর্থাৎ বিদুশেখর কোনো একটি গান জাতীয় কিছু করছিল। আমি সেটা খাতায় নোট করে নিলাম। এই রকম দাঁড়ালো, ঘাঙ্গো ঘাঙ্গং কুক্কো ঘাঙ্গা আগা কেকেই কুকং ঘঙ্গা। লেখাটা পড়ে এবং ওর কথা শুনতে শুনতে হঠাৎ বুঝতে পারলাম সে কি বলছে। অর্থাৎ কিছুক্ষণ আমরা যদি স্টাডি করি বিদুশেখর কি বলছে না বলছে সেটা আমাদের প্রফেসর শঙ্কু বুঝতে পেরেছিল। কিছুদিন আগে দ্বিজু রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়ের একটা গান গুনগুন করে গাইছিলাম। এটা তারই প্রথম লাইন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। সেই লাইনটি বিদুশেখর সেরকম ভাবে, মানে উচ্চারণ তো সে করতে পারে না, সেরকম ভাবে ওই বিশ্রী ভাবে উচ্চারণ করছিল। বিদুশেখরের উচ্চারণের প্রশংসা করতে না পারলেও ওর স্মরণ শক্তি দেখে অবাক হয়ে গেলাম। হয়তো সে ভালোভাবে উচ্চারণ করেনি, কিন্তু সে যে গানটি মনে রেখেছে এটি বড় কথা। তার স্মরণ শক্তি দেখে প্রফেসর শঙ্কু খানিকটা অবাক হয়ে গেলেন। জানলা দিয়ে এখন মঙ্গল গ্রহ ছাড়া আর কিছুই দেখা যায় না, অর্থাৎ মঙ্গল গ্রহটা বেশ খানিকটা বড় হয়ে গিয়েছে। আস্তে আস্তে গ্রহের গায়ের রেখাগুলি স্পষ্ট হয়ে আসছে। কাল এই সময় ল্যান্ড করব, মানে গ্রহের গায়ে বিভিন্ন ধরনের রেখা তো থাকেই, সেই রেখাগুলি স্পষ্ট হয়ে উঠেছে। কাল আজকে যেই সময়টি দেখছে দূরবীন দিয়ে, কাল সেই সময় তারা ল্যান্ড করবেন। অবিনাশ বাবুর ঠাট্টার কথা মনে পড়লে এখন হাসি পায়। আমাদের যে সমস্ত জিনিস সঙ্গে নিয়ে নামতে হবে সেগুলি গুছিয়ে রেখেছি। অর্থাৎ আমরা বলতে প্রফেসর শঙ্কুরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে নামবে নিচে, সেই জিনিসগুলো তিনি গুছিয়ে রেখেছেন। কি কি নিয়ে নামবে? ক্যামেরা, দূরবীন, অস্ত্রশস্ত্র, ফার্স্ট এড বক্স, এসব কিছুই নিতে হবে। মঙ্গল গ্রহে যে প্রাণী আছে সে বিষয়ে আমার সন্দেহ নেই। মানে মানুষ না থাকলেও কিছু তো প্রাণী অবশ্যই রয়েছে, প্রত্যেকটা গ্রহেই কম বেশি রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মঙ্গল গ্রহেও কোনো না কোনো প্রাণী
অবশ্যই রয়েছে, তবে তারা যে কি রকম, ছোট কি বড়, হিংস্র না অহিংস্র তা জানি না। এখন প্রাণী তো রয়েছে বটেই, কিন্তু সেই রকম প্রাণী আছে, কেমন আছে, হিংস্র না অহিংস্র সেটা তো বলা যাবে না, না গেলে বোঝাও যাবে না। একেবারে মানুষের মতো কিছু হবে সেটাও অসম্ভব বলে মনে হয়। যদি বিদঘুটে কোনো প্রাণী হয় তাহলে প্রথমটা ভয়ের কারণ হতে পারে, হয়তো বা প্রাণীটা ধরে নাও যে অহিংস, অর্থাৎ অ্যাটাক করে না, বা খুব একটা বেশি শয়তান প্রাণী নয়, তবুও সে যদি দেখতে ভীষণ খারাপ হয়, প্রথমে তো একটু ভয় তৈরি হবেই, আর সেজন্যই অস্ত্রশস্ত্রগুলো নেওয়া রয়েছে। কিন্তু এটা মনে রাখা দরকার যে আমরা যেমন তাদের কখনো দেখিনি, তারাও কখনো মানুষ দেখেনি। আমরা যেমন সেই ধরনের প্রাণীদের কখনো দেখিনি, তারাও তো আমাদের দেখেনি, অতএব তারাও তো আমাদের দেখে ভয় পাবে। প্রহ্লাদকে দেখলাম তার কোনো ভয় ভাবনা কিছুই নেই, সে দিব্যি নিশ্চিন্তে আছে। তার বিশ্বাস গ্রহের নাম যখন মঙ্গল, তখন সেখানে কোনো অনিষ্ট হতেই পারে না। আমিও ওর সরল বিশ্বাসে, মানে প্রহ্লাদ ভেবেছিল যে গ্রহটার নাম মঙ্গল, সেখানে অমঙ্গল তো কিছু হতেই পারে না, সেজন্য সে কোনো টেনশন করছিলই না। তখন ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল। বিদূষকরকে কদিন থেকেই একটু চুপচাপ দেখছিলাম, কেন তা ঠিক বুঝতে পারছিলাম না। এখনো প্রশ্ন করলে ঠিক উত্তর দিতে পারে না যে বিদূষকর একটা কোনো ব্যাপার নিয়ে টেনশন করছিল, কেন টেনশন করছিল সেটি বুঝতে পারেনি, জিজ্ঞেস করলেও বলতে পারে না। কেবল কোনো একটা কথা বললে সে শুনে নকল করার চেষ্টা করে। আর চুপচাপ বসে থাকতে থাকতে হঠাৎ যে কি হলো, এক লাফে যন্ত্রপাতির বোর্ডটার কাছে উঠে গিয়ে হ্যান্ডেলটা টানলে রকেটের উল্টা দিকে যায়, সেটা ধরে প্রচন্ড টান, অর্থাৎ সে ইঞ্জিনের কাছে গিয়ে যে হ্যান্ডেলটা ব্যাক গিয়ার দিবে সেই হ্যান্ডেলটা ধরে টান মারলো। আমরা তো ঝাঁকুনির চোটে সব কেবিনের মাঝে গড়াগড়ি। এবার হঠাৎ করে একটা গাড়ি এভাবে যেতে যেতে হঠাৎ করে পিছন দিকে এ করলো, তো সামনের দিকে চলে যাবে সবাই না, তো সেই রকম পেছনের লোকগুলো সামনের দিকে চলে যেতে লাগলো। কোনো মতে উঠে গিয়ে বিদূষকরের কাঁধের বোতামটা টিপতেই ও বিকল হয়ে হাত পা মুড়ে পড়ে গেল, অর্থাৎ বিদূষকরের কাঁধের কাছে যে সুইচটা সেটা টিপে তাকে সুইচ অফ করে দেওয়া হলো এবং সে বিকল হয়ে পড়ে গেল। তারপর হ্যান্ডেলের মোড় ঘুরিয়ে আবার মঙ্গলের দিকে যাত্রা। বিদূষকের এরকম পাগলামির কারণ কি? ওকে আপাতত অকেজো করে রাখাই ভালো, অর্থাৎ তার সুইচটা ভাবছি আর অন করব না, তাকে অকেজো করেই রেখে দেব। ল্যান্ড করার পর আবার বোতাম টিপে চালু করব, অর্থাৎ যখন আমরা ল্যান্ড করব তখন আবার সুইচটা অন করে দেব। আমার বিশ্বাস ওর মনের উপর চাপ পড়ছিল বেশি, অর্থাৎ আমরা ওকে বেশি করে পড়াশোনা শিখিয়ে দিয়েছি, যার জন্য সে এরকম উল্টোপাল্টা কাজ করে চলেছে। বড্ড বেশি কথা বলা হয়ে গেছে ওর সাথে, তাই বোধহয় ওর মাথাটা বিগড়ে গেছে। আসলে রামায়ণ মহাভারত ইত্যাদি বিভিন্ন কিছু শুনেছে, তো তার মনের উপর একটা প্রেসার পড়েই গিয়েছে, এটা বিজ্ঞানী মনে করেছিল। আর 5 ঘন্টা আছে আমাদের ল্যান্ড করতে। গ্রহের গায়ে যে নীল জায়গাগুলো প্রথমে জল বলে মনে হয়েছিল, সেটা এখন অন্য কিছু বলে মনে হচ্ছে। আমরা সাধারণত পৃথিবীর যে নীল অংশটা দেখা যায় সেটা আমরা সমুদ্র বা জল বলেই চিনে থাকি, তো মঙ্গল গ্রহে ওরকম নীল একটা অংশ দেখাচ্ছিল, সেটি প্রথমে বিজ্ঞানী ভেবেছিল যে জল, কিন্তু এখন মনে হচ্ছে যে সেটা অন্য কিছু। সরু সরু লাল সুতোগুলো যে কি এখনো বুঝতে পারছি না, সরু সরু লাল লাল সুতো, সেগুলো কি সেটা বোঝা যাচ্ছে না। আমরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি। একটা হলদে রঙের নরম পাথরের ঢিপির উপর বসে বসে আমি ডায়েরি লিখছি। প্রফেসর শঙ্কুরা 2 ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেও গিয়েছেন, অর্থাৎ ল্যান্ডও করেছে। আর সেখানে আমাদের এখানে পাথরগুলো কি রঙের হয়ে থাকে, হয় কালো নয় সাদা, এই ধরনের পাথর হয়ে থাকে। তো সেখানে একটি হলুদ রঙের পাথর, সেই পাথরের ঢিপির উপর বসে প্রফেসর শঙ্কু ডায়েরি লিখছিলেন। এখানে গাছপালা মাটি পাথর সব যেন কেমন রবারের মতো। সামনেই হাত বিশেক দূরে একটা লাল নদী বয়ে যাচ্ছে, অর্থাৎ যে নদীটি লাল, উপর থেকে যেটিকে লাল দেখে মনে হচ্ছিল সেটি অ্যাকচুয়ালি নদী। সেটাকে প্রথমে নদী বলে বুঝিনি, কারণ জলটা দেখলে ঠিক মনে হয় যেন স্বচ্ছ পেয়ারার জেলি। আমাদের যে জেলিগুলো যেরকম হয় সেরকম একটি স্বচ্ছ পেয়ারার জেলির মতো মনে হচ্ছিল সেগুলি দেখে। এখানে সব নদী বোধহয় লাল এবং সেগুলোকে আকাশ থেকে লাল সুতোর মতো দেখায়, অর্থাৎ মঙ্গল গ্রহে জলের রং লাল। যেটাকে রকেট থেকে জল বলে মনে হয়েছিল সেটা আসলে ঘাস আর গাছপালা, অর্থাৎ সবই নীল। এখানে সবুজের বদলে ঘাস এবং গাছপালা সব নীল রঙের হয়ে থাকে। আকাশের রং কিন্তু সবুজ, তাই সব কি রকম উল্টো মনে হচ্ছে, মানে আকাশের রং সবুজ, গাছের রং নীল, জলের রং লাল, সব যেন কেমন উল্টো পাল্টা। আর পাথরের রং হলুদ, এই ধরনের একটু কনফিউশন মূলক রংগুলো। এখনো পর্যন্ত কোনো প্রাণী চোখে পড়েনি। আমার হিসাব তাহলে কি ভুল হলো নাকি? কোনো সারা শব্দও পাচ্ছি না, কেমন যেন একটা থমথমে ভাব।
এক নদীর জলের কুলুকুলু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আশ্চর্য নিস্তব্ধ, অর্থাৎ চারিদিকটা সাইলেন্ট হয়ে রয়েছে, কোনো প্রাণী টাণী ইত্যাদি কিছুই যেন চোখে পড়ছে না। ঠান্ডা নেই, বরঞ্চ গরমের দিকে, মানে খুব একটা ঠান্ডা নেই, একটু গরমই, কিন্তু মাঝে মাঝে এমন এমন একটা হাওয়া আসছে যেটা ক্ষণস্থায়ী হলেও মানে অল্প কিছুক্ষণ সেই হাওয়াটা থাকছে, কিন্তু হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। দূরে হয়তো বরফের পাহাড় টাহাড় জাতীয় কিছু আছে, বরফের পাহাড় হয়তো বা আছে দূরে, যার জন্য হাড়টা কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। নদীর জলটা প্রথমে পরীক্ষা করতে সাহস পাচ্ছিলাম না, এবারে একটা লাল রঙের জল, তুমি কিভাবে খাবে? সেটা তো পরীক্ষা করতে সাহস হবেই না, এটাই স্বাভাবিক। তারপর নিউটনকে খেতে দেখে ভরসা পেলাম। আজলা করে তুলে দেখি অমৃত, অর্থাৎ যে জলটি, সেই জলটি অমৃতর সমান, ভীষণই টেস্ট এবং খুব সুস্বাদু জলটি খেতে। মনে পড়লো একবার গাঢ় পাহাড়ের একটা ঝর্ণার জল খেয়ে আশ্চর্য ভালো লেগেছিল। গাঢ় যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের যে ঝর্ণার জল আমিও খেয়েছিলাম এক সময়, যখন আমরা মেঘালয়ের দিকে যাচ্ছিলাম সেই সময়টিতে। তো সেই গাঢ় পাহাড়ের যে জল, সেই জলটি খেয়ে ভীষণ সুন্দর লেগেছিল। কিন্তু এর কাছে সে জল কিছুই না। এক ঢোক খেয়েই শরীর ও মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। তুমি এক ঢোক শুধুমাত্র জল খাবে, তাতেই শরীরের এবং মনের ক্লান্তি সব দূর হয়ে যাবে। বিদুশেখরকে নিয়ে আজ এক ফ্যাসাদ, অর্থাৎ বিদুশেখরকে নিয়ে একটি প্রবলেমের মধ্যে আছি। ওর যে কি হয়েছে জানি না। রকেট ল্যান্ড করার পর বোতাম টিপে ওকে চালু করে দিলাম, কিন্তু ও নড়েও না চড়েও না, অর্থাৎ তার সুইচটা অন করে দিলেও সে কোনো আর কথা বলছে না, নড়ছেও না, চড়ছেও না। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তুমি নামবে না? ও মাথা নেড়ে না বললো, অর্থাৎ সে নামতে নারাজ। বললাম কেন, কি হয়েছে? এবার বিদুশেখর হাত দুটো মাথার উপর তুলে গম্ভীর ভয় পাওয়া গলায় বলল বিভং। অর্থাৎ বিদুশেখরের ভাষা বুঝতে আমার কোনো অসুবিধাই হয় না, প্রফেসর শঙ্কু বিদুশেখরের সমস্ত ভাষা বুঝতে পারে। তাই বুঝলাম ও বলছে বিপদ। জিজ্ঞাসা করলাম কি বিপদ? বিদুশেখর কিসের ভয়? বিদুশেখর আবার গম্ভীর গলায় বলল বিভং, 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 বিপদ, ভীষণ বিপদ, অর্থাৎ মঙ্গল গ্রহে ভীষণ বিপদ। আসলে একটা জিনিস হয়েছিল, যেটা প্রফেসর শঙ্কুরা যখন নেমেছিল তখন মাঝরাত বা মনে করো ভোর ভোর, তো সেই সময়টিতে কোনো প্রাণী দেখা যাবে না, এটাই স্বাভাবিক। আর যেহেতু একটা অন্য গ্রহে তারা এসে পৌঁছেছিল, তাই সময়টা তারা বুঝতে পারেনি। অগত্যা বিদুশেখরকে রকেটে রেখেই আমরা তিনটি প্রাণী মঙ্গল গ্রহের মাটিতে পদার্পণ করলাম। প্রথম পরিচয়ে অবাক ভাবটা 2 ঘন্টার মধ্যে অনেকটা কেটে গেছে, অর্থাৎ নতুন একটা গ্রহে আমরা নামলাম, সেখানে একটা অবাক করা ভাব, একটা নতুন একটা জিনিস, সেটা 2 ঘন্টার মধ্যে মোটামুটি কেটে গেছে। নতুন জগতের যে একটা গন্ধ থাকতে পারে সেটা ভাবতে পারিনি, অর্থাৎ নতুন একটা গ্রহের যে গন্ধ থাকবে সেটা আমি বুঝতে পারিনি। রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। একটা গাছপালা, একটা জলমাটির গন্ধ নয়, আলাদা রকম প্রত্যেকটা জিনিস আমি শুকে দেখেছি। এটা মঙ্গল গ্রহেরই গন্ধ, অর্থাৎ গ্রহে প্রত্যেকটা গ্রহ, আমরা পৃথিবীতে আছি, পৃথিবীর নিশ্চয়ই কোনো গন্ধ রয়েছে, যেহেতু আমরা আছি তাই বুঝতে পারছি না। আবহাওয়ার সঙ্গে মিশে গেছে, হয়তো পৃথিবীরও একটা গন্ধ রয়েছে যেটা আমরা টের পাই না, কিন্তু অন্য গ্রহের লোকরা সেখানে এলে বা এই পৃথিবীতে এলে অবশ্যই টের পাবে। দেখো এই পর্যন্তই, যেহেতু এখানে পাতাটা শেষ হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না, ছোট ছোট করে 10-12 মিনিটের ভিডিও তৈরি করছি আমরা। তো যাই হোক, এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা নতুন ভাবে 11 পাতা থেকে আবার নতুন ভিডিও শুরু করব। আজ তাহলে এই পর্যন্তই।